মেয়াদোত্তীর্ণ লক্কর ঝক্কর বাসই ভরসা ঢাকাবাসীর। নিষ্ক্রিয় বিআরটিএ, ডিটিসিএ পর্যায়ক্রমে এসব বাস বিদায় করার তাগিদ বিশেষজ্ঞদের। জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ ঢাকার। ইসকন ইস্যুতে উদ্বেগ থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলছে দিল্লি। বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের। ফ্যাসিবাদ ঠেকানোর প্রত্যয় বিএনপির। রাজপথে জোরালো হচ্ছে বিভিন্ন দাবি। ত্রিমুখী চাপে অন্তর্বর্তী সরকার, সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ, অভিমত বিশ্লেষকদের। 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়া সরকারের জন্য রিস্ক, একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে সরকার। টাকা ছাপিয়ে তারল্য সহায়তা মূল্যস্ফীতিতে বড় প্রভাব ফেলবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্যান্য সূচকেও নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সিরিয়ার আলেপ্পোতে আবারও ঢুকে পড়েছে বিদ্রোহীরা। কিছু অংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি দ্য মিলিটারি অপারেশনস কমান্ডের। এবং বড় জয় দিয়ে বিপিএলে বসুন্ধরা কিংসের শুভ সূচনা। চট্টগ্রাম আবাহনীকে হারালো 7-0 গোলে। জয় পেয়েছে ব্রাদার্স ও ঢাকা মোহামেডান। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। জানিয়ে দেব পুরো খবর। জরাজীর্ণ বাসে ঠাসা রাজধানীর সড়ক। তথ্য বলছে ঢাকায় প্রতি 4টি বাসের একটি মেয়াদোত্তীর্ণ। প্রকাশ্যে রাজপথ দাপিয়ে বেড়ালেও ঘুমিয়ে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ এবং ডিটিসিএ। ফলাফল লক্কর ঝক্কর আর সেই রংচটা বাসই ভরসা নগরবাসীর। পর্যায়ক্রমে সড়ক থেকে এসব বাস বিদায় করার তাগিদ বিশেষজ্ঞদের। তবে ডাম্পিংয়ের জায়গার ও পর্যাপ্ততার কথা বলছে পুলিশ। হাসান ওয়ালির প্রতিবেদন, ছবি তুলেছেন মঞ্জুর রহমান। রাজধানীর প্রগতি সরণি এ সড়ক যেন লক্কর ঝক্কর বাসের অসুস্থ প্রতিযোগিতার স্বর্গরাজ্য। গাজীপুর টু সায়েদাবাদ, স্টাফ কোয়ার্টার সহ নানা রুটের বাস চলে এ সড়কে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বাসে ঠাসা সড়কে যানজট তাই নিত্য সঙ্গী। বিআরটিএ সূত্র বলছে শহরের 70%-এরও বেশি বাস রুট কার্যত অচল। অনুমোদিত 388 রুটের মধ্যে 250টির বেশি বন্ধ থাকায় অন্যান্য সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। অনেকের মনে প্রশ্ন জেগেছে, প্রগতি সরণিতে এত বাস কেন? বাসগুলোর প্রতিযোগিতা এত ভয়াবহ কেন? সহজ উত্তর, এসব সড়কে চলছে অবৈধ বাস, যার নেই কোনো রুট পারমিট, ফিটনেস ঠিক রাখার দায়ও নেই মালিকদের। ফলে নেতিবাচক অভিজ্ঞতা বাড়ছে প্রতিনিয়ত। বিআরটিএ তথ্য বলছে রাজধানীতে অন্তত 1646টি বাস কোনো ধরনের রুট পারমিট ছাড়াই চলছে। 2000-এর বেশি বাস অন্য রুটে চলছে অনুমতি ছাড়া। বিপরীতে 128টি সক্রিয় রুটে 7091টি বাস এখন নিবন্ধিত। একটা সময় হয়তো ছিল 100-200 অবৈধ গাড়ি। এখন আপনি রুট পারমিট মানে জিনিসটাকে একটা মানে কমপ্লিটলি একটা অরাজক পরিস্থিতিতে নিয়ে গিয়ে আপনি এখন 1500 বেশি 1600-র বেশি গাড়ি আপনার রুট পারমিট বিহীন হয়ে গেছে। পরিবহন মালিকরা বলছেন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি আরটিসি অকার্যকর থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দায়ী করছেন গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক। বিআরটিএ কে জানা লোকের জায়গাগুলি দিতে হবে। এখন বসে আছে অজানা কতগুলি লোক, কমন সেন্সে দেশ চালাচ্ছে। আরটিসি, ঢাকা মেট্রো আরটিসি, তাদের গত 6 বছর কোনো মিটিংও হয় না, কোনো রুট পারমিট নতুন কোনো দেনও না। যেহেতু তারা এখন রুট পারমিটের আবেদন করে রেখেছে, পারমিটটা হয় নাই, এই ক্ষেত্রে তো অবৈধ গাড়ি বলা যাবে না তাকে। অনেক বাসের রেজিস্ট্রেশন দিয়ে কে বৈধ কে অবৈধ, কোথায় রুট পারমিট দেওয়া হয়েছে, চালাচ্ছে কোন রুটের মধ্যে এবং কয়টা রুট পারমিট দেওয়া হয়েছে নাম্বার, তার থেকে বেশি চালাচ্ছে কিনা কিছুই দেখতে পাচ্ছে না। বিআরটিএ চেয়ারম্যান বলছেন শৃঙ্খলা ফেরাতে নগর পরিবহন বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার, যার আগে এসব বাসের ব্যাপারে আসবে কঠোর পদক্ষেপ। কমিটির মিটিং হয়নি, এটা ট্রু, এটা সত্য, এবং কিছু বাস্তবতাও তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় রুট চলার জন্য বাস্তবতাও তৈরি হয়েছে, এটাও সত্য।
তো আমরা অলরেডি একটা ফাইল পাঠিয়েছি, মূলত ঢাকার যে আমাদের বিআরটি এর পরিচালক, উনি এটার মেম্বার সেক্রেটারি, তাকে সে একটা ফাইল পাঠিয়েছে একটা মিটিং করার জন্য। তো আমার ধারণা খুব শীঘ্রই তার একটা মিটিং করে ফেলবে। বাস ফ্র্যাঞ্চাইজিস যদি হয়ে যায়, এবং আশা করি হয়ে যাবে, তারা এই দুটো কাজ যদি আমরা ঢাকা শহরে করতে পারি, আমাদের ঢাকা শহরের অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আপাতত 9টি ক্লাস্টার, 22টি কোম্পানি এবং 42 রুটের প্রস্তাব দিয়েছে ডিটিসিএ। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভারতের কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পশ্চিমবঙ্গের কলকাতায় উপ হাই কমিশনারের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় আবারও উদ্বেগ প্রকাশ করল ভারত। তবে সনাতন জাগরণ জোটের মুখপাত্র গ্রেপ্তারের ঘটনায় উভয় দেশের সম্পর্কে প্রভাব পড়বে না, এমনকি আমদানি রপ্তানি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ করেছে বিজেপি এবং কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এমনকি তারা হুঁশিয়ারি দিচ্ছে আমদানি রপ্তানি বন্ধের। তবে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশ ইস্যুতে দিল্লির পাশে থাকবে কলকাতা। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে আবারও জানানো হলো, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া দেশটির সরকারের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চিন্ময় দাসের গ্রেপ্তারে দুদেশের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না, অব্যাহত থাকবে আমদানি রপ্তানি। বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে, এটি তাদের প্রাথমিক দায়িত্ব। আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি, তবে এর সাথে বাণিজ্যে কোনো সম্পর্ক নেই। উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক থাকবে। এদিকে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে ভারতের পার্লামেন্টেও। বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর এক অনুষ্ঠানে অভিযোগ করে তিনি বলেন, সীমান্তের ওপারে বসে দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বকে দেখানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত এই আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছরে আওয়ামী লীগ 20,000 তরুণকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশের স্বার্থে 24-এর গণবিপ্লবকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। একটাই অনুরোধ, যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। মির্জা ফখরুল বলেন, জনতার রোষে পালিয়ে গেলেও দেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তার এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। এবং তাদের মূল দায়িত্ব হলো, আগের সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে। ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা ঢুকে যেন ঐক্য নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার রাতে শহরের চাচড়া মোড়ে এক পথসভা শেষে এসব কথা বলেন তিনি। বলেছেন, যারা জামায়াত ইসলামের ওপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিল, ক্ষমতায় থেকে মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বাড়ি করেছেন, তাদেরকে ক্ষমা করা হবে না। তাদের বিচার এদেশের মাটিতে হবে। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কেউ যেন কোনো ফাঁকতালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে, এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবারে রাজপথে সরব হেফাজতে ইসলাম। শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশে ঘোষণা দেয়, দাবি আদায়ের প্রয়োজনে ফের শাপলা চত্বরে যাবে তারা। বিক্ষোভে উত্তাল ছিল বন্দরনগরী চট্টগ্রামও। দেয়া হয় 7 দিনের আলটিমেটাম। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধ চায় হেফাজতে ইসলাম। এই দাবিতে নানা স্লোগানে শুক্রবার মুখর ছিল বন্দরনগরী চট্টগ্রাম। ইসকনকে নিষিদ্ধ করতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেয় কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সংগঠনটি। এই ইসকনের অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারবে না। এটা বাংলাদেশের দুশমন, বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রকারী। এদেরকে নিষিদ্ধ না করলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। ইসকন নিষিদ্ধের পাশাপাশি আইনজীবী আলিফ হত্যারও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের আরো কয়েক জেলায়। যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, আওয়ামী লীগের সঙ্গী এই দেশের জঙ্গি, ইসকন নিষিদ্ধ না হলে সেটা মেনে নেওয়া হবে না। এসব দাবিতে সারা দেশ যখন উত্তাল, তখন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনেও ছিল হেফাজতের সমাবেশ। এ সময় নেতারা কেউ দেন হুঁশিয়ারি, কেউ আবার দেন বৃহত্তর আন্দোলনের ঘোষণা। হেফাজত নেতাদের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে পতিত হাসিনা ও দোসররা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর দেশি বিদেশি চক্র। শুক্রবার সকালে চট্টগ্রামে এই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। তিনি বলেছেন, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন, সান্ত্বনা দেন শোকাহত পরিবারের সদস্যদের। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন দায় পোদ্দার সহ অন্যান্যরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 7 হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তাদের সহ হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 35 জন। আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী, তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একদিকে রাষ্ট্র সংস্কার, অন্যদিকে দ্রুত নির্বাচনের দাবি। সেই সাথে হাসিনা সরকার পতনের পর থেকে ধারাবাহিকভাবেই চলছে ফ্যাসিবাদীদের নানামুখী ষড়যন্ত্র।
সব মিলিয়ে ত্রিমুখী চাপে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর বাইরে আরও বেশ কিছু কারণে বাড়ছে অরাজকতা, জটিল হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফলে উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ মানুষ। সংকটময় এই পরিস্থিতি তৃতীয় পক্ষকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সজল দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 24 ও 25 নভেম্বর ঠুনকো ঘটনায় 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র, যাত্রাবাড়ি, ডেমরা। কেমন ছিল সেদিনের প্রেক্ষাপট? সহপাঠী মৃত্যুর ঘটনায় মোল্লা কলেজ শিক্ষার্থীরা হাসপাতালের পাশাপাশি হামলা চালায় কবি নজরুল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে। পরের দিন প্রতিশোধের বার্তা দেয় হামলার শিকার 2 কলেজ শিক্ষার্থীরা। পুরান ঢাকার কবি নজরুল থেকে যাত্রাবাড়ির মাতোয়াইলের মোল্লা কলেজ দূরত্ব 7 কিলোমিটার। এই পথ পায়ে হেঁটে যেতে লাগার কথা 1 ঘন্টা 10 মিনিট। আগের রাতে আসা মেগা মান্ডের ঘোষণা সবার জানা থাকলেও কেন এই সংঘাত এড়ানো গেল না? কেনই বা এই দীর্ঘ পথে হাজারো শিক্ষার্থীকে থামানোর কোনো চেষ্টাই করল না আইন শৃঙ্খলা বাহিনী? এরপর থেকে কখনো ব্যাটারি চালিত রিক্সা, কখনো লোনের নামে আন্দোলন, কিংবা চট্টগ্রামের ইসকন ইস্যু দখল করেছে রাজপথ। সংঘাতের পথে না গিয়ে আলোচনায় কি মিলত না সমাধান? এমন প্রশ্ন এই বিশ্লেষকের। সরকার এবং ছাত্র নেতাদের মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করেছে। একইভাবে রাজনৈতিক দলের মধ্যেও দলের সঙ্গে সরকারেরও একটা দূরত্ব। সরকার কি করতে চায় সেখানেও বোধহয় এক ধরনের অনিশ্চয়তা আছে, সংশয় আছে, অস্থিরতা আছে। কোনো কিছু অঘটন ঘটলে এবং সরকার সামাল দিতে না পারলেই ষড়যন্ত্রের কথা বলে। তো এখন এই ষড়যন্ত্র কে করছে তাদের ধরতে হবে। এই রাজনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক দলের নির্বাচনের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর বিদায়ী শক্তির ষড়যন্ত্র, এই ত্রিমুখী চাপে সরকার। এখন সরকার 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়াও সরকারের জন্য রিস্ক। একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে সরকার। মানে আপনি সংস্কারগুলোকে তো একটা পর্যায়ে এনে আপনাকে যেতে হবে। কিছু তো একটা, এখনো তো এক অর্থে কোনো সংস্কার আইডিয়াগুলোই আমরা পরিষ্কার না, পিছনে ফেরার তো উপায় নেই। একটা বিশেষ অবস্থার মাধ্যমে সরকারটা ক্ষমতায় এসছে। সবচেয়ে মনে রাখতে হবে 2000 লোককে মারা গেছে। পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগেই গণতান্ত্রিক উপায়ে সমাধানের পথ খুঁজতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। নতুন টাকা ছাপিয়ে ব্যাংকিং খাতে তারল্য সহায়তা মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজারে চাহিদার তুলনায় অর্থের সরবরাহ এখনও কম। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু বাজারে টাকা সরবরাহ কমানো নয়, নজর দিতে হবে অন্যান্য সূচকেও। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। কিছু পণ্যের দাম কমলেও এখনও নাগালের বাইরে নিত্যপণ্যের বাজার। পরিসংখ্যান ব্যুরো বলছে, গেল অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.87%। তবে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ 12.5%-এর উপরে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর যা ছিল সর্বোচ্চ। বাজারে যখন অস্থিরতা, তারল্য সংকটে তখনও কিছু ব্যাংক আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যমে দুর্বল ব্যাংককে এর আগেও 6,850 কোটি টাকার সহায়তা দেয়া হয়, তবে মেলেনি সুফল। এবার আগের সিদ্ধান্ত বদলে দুর্বল 6 ব্যাংককে নতুন টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। যদিও নতুন টাকা ছাপানো হলে বাড়ে মূল্যস্ফীতি, এমন ধারণা থাকলেও একজন অর্থনীতিবিদ বলছেন, এখনও বাজারে পর্যাপ্ত অর্থ সরবরাহ না থাকায় আপাতত নতুন কোনো সংকট তৈরি হবে না অর্থনীতিতে। কেন্দ্রীয় ব্যাংক যে টাকা ছাপাচ্ছে, এই টাকা ছাপালে কিন্তু এই মুহূর্তে মূল্যস্ফীতি এখন বাড়বে না। IMF বলছিল রিজার্ভ মানি এখন থাকতে হবে 4 লাখ কোটি টাকা, কিন্তু বাংলাদেশের কাছে এখন রিজার্ভ মানি আছে 3,66,000 কোটি টাকা। সুতরাং 24,000 কোটি টাকা কিন্তু আমি যদি এখন যদি কেন্দ্রীয় ব্যাংক ছাপায়ও, তাহলে কিন্তু এটা মূল্যস্ফীতিতে কিন্তু এটা কোনো প্রভাব পড়বে না। তবে আরেকজন অর্থনীতিবিদ মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু বাজারে টাকা সরবরাহ কমানো নয়, নজর দিতে হবে অন্যান্য সূচকেও। মূল্যস্ফীতি কন্ট্রোলে আনতে গেলে বাংলাদেশের মতো দেশে শুধু মনিটারি পলিসি বা রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিয়ে কাজ হবে না। বাংলাদেশ ব্যাংক যে টাইট মনিটারি পলিসি নিয়েছে, এটা তো অব্যাহত থাকবেই। সাথে সাথে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনাকে নজর দিতে হবে এবং শক্ত হাতে নজর দিতে হবে, কারণ এরা তো এতটা বেপরোয়া হয়ে গেছে যে আমার সাপ্লাই আছে, সবকিছু আছে, তারপরে ওর দাম শুধু বাড়াই চলতেছে। নতুন করে টাকা ছাপালেও ভারসাম্য রাখতে হবে অর্থনীতিতে, ভাঙতে হবে বাজারের সিন্ডিকেটও। এতে নতুন করে বাড়বে না মূল্যস্ফীতি, চাপে পড়বে না দেশের অর্থনীতিও। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 এবার আন্তর্জাতিক সংবাদ।
আকস্মিক অভিযান চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর আলেপ্পোতে ঢুকে পড়েছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। শুক্রবার 29 নভেম্বর বিদ্রোহীদের গঠিত নতুন জোট দ্য মিলিটারি অপারেশনস কমান্ড, যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR এর তথ্য জানিয়েছে 2016 সালে বিদ্রোহীদের আলেপ্পোকে থেকে সরিয়ে দেয় সিরিয়ান সেনাবাহিনী। দীর্ঘ 8 বছর পর আবারও সেখানে প্রবেশ করেছে তারা। এর আগে সিরিয়ান সেনাবাহিনী জানিয়েছিল তারা জঙ্গি সংগঠনের বড় হামলা প্রতিহত করছে। সেনাবাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারী অস্ত্রসজ্জে সজ্জিত। এছাড়া তাদের কাছে ড্রোনও রয়েছে। এই পদক্ষেপটি কয়েক বছরের মধ্যে সিরিয়ার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেওয়া 75 বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেছেন, এই ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেপ্তার নেই। এর আগে শুক্রবার দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে সারওয়ার আলম লেখেন, জুলাই আগস্ট 2024-এ ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও 75 প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত সরকার। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 188 জনকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। বড় জয় দিয়ে বিপিএল এর নতুন মৌসুম শুরু করলো বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে চট্টগ্রাম আবাহনীকে 7-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়াও বাকি 2 ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা মোহামেডান। চ্যাম্পিয়নরা শুরু করলো চ্যাম্পিয়নদের মতোই। নিজেদের মাঠে কিংস এরেনায় চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করলো বসুন্ধরা কিংস। তবে স্কোরটা আরো বড় হতে পারত যদি না রাকিব ফাহিমরা গোল মিস না করতেন। আগের ম্যাচে দারুণ একটা গোল করেছেন মোহামেডানের বিপক্ষে। ম্যাচের শুরুতেই ফরাসি ফরওয়ার্ড খাসার গোলে লিড বসুন্ধরা কিংসের। এগিয়ে যাওয়ার পর আরো আক্রমণাত্মক ভ্যালেরিও তিতার শিষ্যরা। তবে পরের গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছে মিনিট 20। 23 মিনিটে ফাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এর 7 মিনিট পরে ফিগুয়েরা জালের দেখা পেলে স্কোর লাইন 3-0 করে বসুন্ধরা। এরপর খাসার দ্বিতীয় গোলে বন্দরনগরীর দলটির জালে এক হালি গোল দিয়ে বিরতিতে যায় কিংস এবং পেয়ে গেলেন বটে। এবার আর কোনো ভুল নয়। দ্বিতীয়ার্ধে একই ছন্দে স্বাগতিকরা। 70 মিনিটে মুজিবুর রহমান জনির গোলে ব্যবধান দাঁড়ায় 5-0। এরপর 14 মিনিটের মধ্যে রাকিব হোসেনের 2 গোলে 7-0 ব্যবধানের বড় জয় নিয়ে লিগে শুভ সূচনা করল বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসিকে 2-1 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডার্সকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। সিরিজ নিশ্চিত করতে আজ আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হারের ক্ষত ভুলতে আইরিশ নারীরা হোম অফ ক্রিকেটে রিকশা চালিয়ে চাঙা হয়েছেন। আর অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে টাইগ্রেসরা। মিরপুরের দ্বিতীয় ওয়ানডে শুরু শনিবার সকাল 10টায়। রিকশায় চড়া, রিকশা চালানো সব অভিজ্ঞতা নিয়েছেন আইরিশ নারীরা। বাংলাদেশে আসলে ভিনদেশীদের আগ্রহের কেন্দ্রে থাকে এই বাহন। তাই তো হোম অফ ক্রিকেটে অতিথিদের ইচ্ছা পূরণ করেছে বিসিবি। প্যাডেল রিকশা চালাতে পেরে চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেল গ্যাবি লুইস, লরা ডেনিলাদের। যদিও ম্যাচ নিয়ে সিরিয়াস নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে রেকর্ড জয়ের পর একাডেমিতেও ব্যাটিং নিয়ে কাজ করেছে টাইগ্রেস। দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয়ের আশা। আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড, সো আমার মনে হয় হ্যাঁ আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তাই তো মিরপুরের রহস্যময় উইকেটে নাহিদা রাবেয়া সুলতানা স্পিনের উপর ভরসা টিম ম্যানেজমেন্টের। চেঞ্জেসটা আসলে আমি বলতে পারবো না, বাট আমাদের মনে প্রসেসটা সেম থাকবে। কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে হতাশ করেছে বাংলাদেশ। এবার আর হতাশ নয়, এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় নিগার সুলতানারা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।
জামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজের সমতা ফেরানোর মিশনে কিংস্টনের সাবাইনা পার্কে ব্যাটে বলে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে মিরাজের দল। প্রথম টেস্টে যত ভুল ছিল তা নিয়ে কাজ করছে টাইগাররা, আর এই ভুল শুধরে নিতে কোচ সালাউদ্দিনের অধীনে টেকনিক নিয়ে কাজ করেন দলের ব্যাটাররা। আর অন্যদিকে সিরিজ জয়ের জন্য মুখিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজও ঘাটতি রাখছে না অনুশীলনে। বাংলাদেশ সময় আজ রাত 9টায় শুরু হবে ম্যাচটি। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে টাইগার যুবারা। দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের 103 ও কামাল সিদ্দিকীর 66 রানে 9 উইকেটে 228 রান তোলে বাংলাদেশের যুবারা। আর এর জবাব দিতে নেমে ফয়সাল খানের 58, নাসের খানের 34 রানে 183 রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আল ফাহাদ ও ইকবাল হোসেন নেন 3টি করে উইকেট, মারুফ মৃধা পান 2টি উইকেট। এদিকে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা সাজাতে চান ম্যাচ সেরা যুবাদের অধিনায়ক তামিম। আমরা ব্যাটিংয়ে আমি আর অলিন যে একটা পার্টনারশিপ, ওখানে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো হয়েছে এবং বোলিংয়ের দিক থেকে ইমন, ফাহাদ, মারুফ খুব ভালো বোলিং করছে। তারা একটা সময় যে তারা খুবই কামব্যাক করছে ভালো, ওর ফলে আর সবার কম্বিনেশন ফিল্ডিংটা অনেক ভালো হয়েছে। আমাদের টার্গেট 1/1 ম্যাচ যাওয়া, তো আমরা ওইভাবেই চিন্তা করতেছি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।